আসসালামু আলাইকুম। আজকে ডে 6 চলমান। গত 5 দিনে মাত্র একটা দিনই হচ্ছে 100% টার্গেট পূরণ হয়েছে, বাকি দিনগুলোতে টার্গেট পূরণ করতে পারছি না। যে কোনোভাবেই হচ্ছে পূরণগুলো হচ্ছে না, হয় মানসিক চাপ বা মানসিক মেন্টাল প্রেশারটাই হচ্ছে কাজ করতে দিচ্ছে না, এছাড়াও নিজের অলসতাও আছে, শারীরিক অস্বস্তিও রয়েছে। সব কিছু মিলিয়ে আর কি হচ্ছে না, তবে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, দেখা যাক শেষ পর্যন্ত দেখে ছাড়ি কি হয়। ডে 6-এ অলরেডি 11টা বেজে গেছে দিন, সকাল 11টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি ডে 6 শুরু করতে পারিনি। যত দেরিতে শুরু করা হয় টার্গেট পূরণের রেশিও বা হার তত পরিমাণ কমে যায়। এর জন্য সর্বোত্তম হয় যে যত দ্রুত শুরু করা যায়। এটা যদি ফজরের পর শুরু করা যেত তাহলে হচ্ছে এতক্ষণে টার্গেট হয়তো বা পূরণ করার কাছাকাছি একটা পর্যায়ে চলে আসতাম। ইনশাল্লাহ দেখা যাক আগামী দিন থেকে টার্গেট পূরণটা একদম সকাল সকাল করা যায় কি না। যাই হোক, এখনও যেহেতু টার্গেটটা নিয়েছি, জোহরের পূর্বে কতদূর কি যেতে পারি সেটা বিষয়টা দেখব। সো আন্তর্জাতিক বিষয়গুলো দিয়ে আজকে শুরু করব। কোচিংয়ের বই এই প্রথমবার আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কিত কোচিংয়ের বইটি এই প্রথমবার খুলছি। এর আগে হচ্ছে দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, মোহাম্মদ মিরাজ মিয়ার যে বইটা, সেটা পড়তাম। সেটা কিন্তু অসাধারণ একটি বই, একদম আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো সব জানতে পারবেন। কোন মানে কি বলা হয়, আপনি জাস্ট একবার দেখলে তারপরে বুঝবেন। ওইটা হচ্ছে একদম আপনি যদি ওয়ার্ল্ড আচ্ছা আন্তর্জাতিক যে বিষয় বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটাকে খুব ভালোভাবে বুঝতে চান তাহলে সেই বইটা জানা আপনার দরকার। এটা বলতে পারেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর একটি সংবিধানের মতো। যাই হোক, আমরা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর পার্টটা কোচিংয়ের বই থেকে শুরু করি, প্রিলিমিনারি পার্টটা আমরা পড়ব। দেখা যাক কী আছে। প্রথমে আমাদের রয়েছে চলমান সংঘাত বা সংকট, যেগুলো সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা জেনে আসি। চলমান সংঘাত বা সংকট। সিরিয়া সংকট, পটভূমি বাথ পার্টির শাসন ও প্রাকৃতিক বিপর্যয়। সিরিয়া সংকটের মূল ছিল 2011 সালের আরব বসন্ত। সিরিয়া সংকটের মূল ছিল কি? 2011 সালের আরব বসন্ত, এটা ছিল সিরিয়া সংকটের মূল। 2011 সালের আরব বসন্ত ছিল কি সিরিয়া সংকটের মূল। যদিও দীর্ঘ 40 বছর ধরে বাশার আল আসাদের বাথ পার্টি দেশটিতে নিজেদের শাসন মজুত করে ফেলেছিল। দীর্ঘ 40 বছর ধরে বাসাদ আল আসাদের বাথ পার্টি বাশার আল আসাদের বাথ পার্টি কিন্তু 2006 থেকে 2010 সালে চরম খরা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটায়। 2006 থেকে 2010 সালে আমূল পরিবর্তন ঘটায়। গত 100 বছরের মধ্যে ভয়াবহতম এই খরার ফলে, গত 100 বছরের মধ্যে ছিল ভয়াবহপূর্ণ খরা, যার ফলে কি হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলের কৃষি ও গবাদি পশু ধ্বংস হয়ে যায়। কর্মহীন হয়ে পড়া প্রায় 15 লক্ষ মানুষ বড় শহরগুলোর উপকণ্ঠে বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়, যা অবকাঠামো ও অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। আন্দোলনের সূত্রপাত ও গৃহযুদ্ধ। 2011 সালের মার্চ মাসে দারা শহরে, কোন শহরে, দারা শহরে কি করেছিল, স্কুল ছাত্রদের একটি বিক্ষোভ থেকে, গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সূত্রপাত হয় স্কুল ছাত্রদের একটি বিক্ষোভ থেকে। যেমনটা হচ্ছে আমাদের এই যে 24শে জুলাই, সেটাও কিন্তু সেম হয়েছিল, কিন্তু এখানে ছিল ভার্সিটি ছাত্র আর এখানে ছিল স্কুল ছাত্র। খরা বিধ্বস্ত এলাকা থেকে আসা অভাবী কৃষক বা বেকার যুবকদের পুঞ্জীভূত ক্ষোভ এই আন্দোলনকে হচ্ছে জ্বালানি যোগায়। যেমন এই ভার্সিটি পড়ুয়া যে ছাত্ররা, তারা যে আন্দোলনটা করেছিল জুলাইয়ে, এখানে রসদ জুগিয়েছিল কে? এখানে রসদ জুগিয়েছিল এই যে বিরোধী দলগুলো, এছাড়াও আওয়ামী লীগের চাপে পৃষ্ঠ যে সাধারণ জনতা, তারা এখানে প্রথম দিকে রসদ জুগিয়েছিল। সরকার এই আন্দোলনের দমন নিষ্ঠুর সামরিক শক্তি প্রয়োগ করলে তা সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। তো এইসব আন্দোলন হচ্ছে সমঝোতার ভিত্তিতে আসতে হয়, এবং এই সব আন্দোলনের যে এইটা আর কি প্রতিশোধটা সেটা নিতে হয় পরবর্তীতে 1-2 বছর 5 বছর পরে গিয়ে তাদের উপর সেই প্রতিশোধটা নিতে হয়, অর্থাৎ ধীরে ধীরে করতে হয়। বাট এর উপরে যদি সরাসরি সশস্ত্র আক্রমণটা হয়ে যায় তাহলেই হচ্ছে ধরে নিতে হবে যে সেই সরকারের পতন সংঘটিত হবে। আচ্ছা, যাই হোক, 2011 সালের জুলাইয়ে বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি গঠনে ঘোষণা দিলে দেশটি পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ শুরু হয়। 2011 সালের জুলাই বিদ্রোহীরা কী করছে? ফ্রি সিরিয়ান আর্মি গঠনের ঘোষণা দিলে দেশটিতে পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ শুরু হয়। এখানে কিন্তু সেই জুলাইয়ে হচ্ছে বিষয়টা ঘটেছিল। দেশটি পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ শুরু হয়। বৈশ্বিক প্রক্সি যুদ্ধ, আইএস এর উত্থান। খুব দ্রুতই এই অভ্যন্তরীণ সংঘাত একটি বৈশ্বিক প্রক্সি যুদ্ধ রূপান্তরিত হয়। আসাদ পক্ষ 2015 সালে রাশিয়া, বৈশ্বিক প্রক্সি যুদ্ধ ও আইএস এর উত্থান।
আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে কি বৈশ্বিক প্রক্সি যুদ্ধ ও আইএসের উত্থান। খুব দ্রুতই অভ্যন্তরীণ সংঘাত একটি বৈশ্বিক প্রক্সি যুদ্ধে রূপ নেয়। আসাদ পক্ষ 2015 সালে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ করে। পাশাপাশি ইরান ও লেবাননের হিজবুল্লাহ আসাদ বাহিনীকে সমর্থন দেয়। রাশিয়ার জন্য সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখার প্রধান কেন্দ্র। রাশিয়ার জন্য এই সিরিয়া ছিল কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখার প্রধান কেন্দ্র। আর 2015 সালে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ করে 2015 সালে রাশিয়া। পাশাপাশি ইরান ও লেবানন হিজবুল্লাহ আসাদ বাহিনীকে সমর্থন করেছিল। ওকে। সব বিদ্রোহী পক্ষ অন্যদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, কাতার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করে। তখন যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, কাতার কি করছে? এই বিদ্রোহী গোষ্ঠীদেরকে সহায়তা করে। এই বিশৃঙ্খলার সুযোগে আইএসআইএস এর মতো উপপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে। এই বিশৃঙ্খলার সুযোগে আইএসআইএস এর কি ঘটে? উপ উগ্রপন্থী যে গোষ্ঠী তাদের হচ্ছে উত্থান ঘটে। ওকে। সো যা সংকটকে আরও জটিল করে তোলে। মানব বিপর্যয়। দীর্ঘ এই সংঘাতে নিহতের সংখ্যা 5 লক্ষ থেকে 6,56,000 ছাড়িয়ে যায়। দীর্ঘ এই সংঘাতে যে সংখ্যা সেটা হচ্ছে প্রায় 5 লক্ষ থেকে 6,56,000 ছাড়িয়ে গেছে। প্রায় 63 লক্ষ থেকে 66 লক্ষ মানুষ তুরস্ক, লেবানন, ও মাই গুডনেস, এই সময় হচ্ছে সিরিয়ার মতো দেশ থেকে প্রায় 63 থেকে 66 লক্ষ মানুষ তুরস্ক, লেবানন, জর্ডান, জার্মানি, মিশরের মতো দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিষয়টা ক্লিয়ার? যে এমন সময় সেই আমাদের যে মুক্তিযুদ্ধের সময় যে ঘটনা, ওকে, সেই ঘটনার মতো ঘটনা ঘটে। আমাদের হচ্ছে তখন 3 লক্ষ, হচ্ছে আমরা যতদূর জানি সেটা 30 লক্ষ, বাট আসলে 30 লক্ষ না, বিষয়টা ভুল একটা বোঝাবুঝি ছিল। 3 লক্ষ, সেখানে এই সংখ্যাতে এবার 5 থেকে 6,56,000 ছাড়িয়ে যায়। এবং 63, তো আমাদের প্রায় 1 কোটি শরণার্থী ছিল ভারতে। আর এখানে 63 থেকে 66 লাখ, অর্থাৎ আবারও প্রায় 1 কোটি শরণার্থী সিরিয়ার মতো দেশ থেকে। এই যে আমাদের যে জনসংখ্যা বেশি, সেখানে 1 কোটি থাকতেই পারে বাইরে গিয়ে, বাট এখানে কিন্তু 63 থেকে 66 লক্ষ মানুষ এইটা কাজটা হয়েছে। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতি, নতুন সিরিয়া ও পুনর্গঠন। 2024 থেকে 2026। 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন এক নতুন রাজনৈতিক সমীকরণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমান পরিস্থিতি, নতুন সিরিয়া ও গঠন ও পুনর্গঠন। কি হয়েছে? আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন নতুন রাজনৈতিক সমীকরণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন নেতৃত্ব, বিদ্রোহী নেতা থেকে রাষ্ট্রনায়কে রূপান্তরিত হওয়া আহমেদ আল শারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। কে নেতৃত্ব দিচ্ছেন? আহমেদ আল শারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। 2025 সালের শেষে জাতিসংঘ তার ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেওয়ায় তিনি এখন বিশ্ব নেতাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনায় ব্যস্ত। 2025 সালে হচ্ছে তার উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় জাতিসংঘ। ওকে। সো এরপরে হচ্ছে যে বিষয়টা আমরা জানবো, সেটা হচ্ছে ঐতিহাসিক কুর্দি সমঝোতা। চলুন, 2026 সালের জানুয়ারিতে এসডিএফ বা কুর্দি বাহিনীর সাথে সরকারের ঐতিহাসিক চুক্তি হয়েছে। এর ফলে কুর্দি বাহিনীর সাথে সরকারের হচ্ছে কি ঐতিহাসিক চুক্তি হয়। এর ফলে কুর্দি বাহিনী জাতীয় সেনাবাহিনীতে একীভূত হচ্ছে এবং সিরিয়ায় তেল ক্ষেত্র ও সীমান্ত এলাকাগুলো কেন্দ্রীয় শাসনের আওতায় আসছে। কুর্দি ভাষাকে অন্যতম জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধান সংস্কার। 2026 সালকে সিরিয়ার সংবিধানের বছর হিসেবে দেখা হয়। 2026 সালকে সিরিয়ার সংবিধানের বছর হিসেবে দেখা হয়। একটি অন্তর্বর্তীমূলক সংবিধান প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট কাজ করছে। প্রত্যাবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সিজার অ্যাক্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় বিদেশি বিনিয়োগের পথ খুলছে। হাজার হাজার শরণার্থী স্বেচ্ছায় দেশে ফিরতে শুরু করেছেন। তবে আবাসন সংকট ও ধ্বংস হওয়া অর্থনীতি পুনর্গঠন করাই এখন প্রধান চ্যালেঞ্জ। আচ্ছা, তাহলে মানে সিরিয়া সংকট সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। ওকে। এরপরে আমরা যাব ইয়েমেন সংকট বিষয়টা কি। এর পটভূমি হচ্ছে ঐতিহাসিক বিভাজন ও সালেহ শাসনের পতন। এর হচ্ছে ঐতিহাসিক যে বিভাজন এবং সালেহ শাসনের পতন, এটাই হচ্ছে ইয়েমেন সংকটের পটভূমি। ইয়েমেন ঐতিহাসিকভাবে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত। ঐতিহাসিকভাবে হচ্ছে তারা দুই ভাগে বিভক্ত। 1990 সালে দুই ইয়েমেন একত্রিত হলেও তাদের মধ্যে গভীর রাজনৈতিক ও আদর্শিক দূরত্ব বজায় ছিল। 1990 সালে তারা এক হয়, বাট তাদের মধ্যে এখন পর্যন্ত হচ্ছে
মানে গভীর রাজনৈতিক ও আদর্শিক যে দূরত্ব সেটা বজায় ছিল। সংকটটি শুরু হয় 2011 সালের আরব বসন্ত এর সময়। এই সংকটটা শুরু হয়েছিল আরব বসন্তের সময়। দীর্ঘ 33 বছরের শাসক আলী আবদুল্লাহ সালেহ গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়লে দীর্ঘ 33 বছরের শাসক আলী আবদুল্লাহ সালেহ গণঅভ্যুত্থানের মুখে, এটাও হচ্ছে সব শুধুমাত্র কি বলা হয় সব স্বৈর শাসকদের আক্রাখানা। এখানে 33 বছরের শাসক আলী আবদুল্লাহ সালেহ গণঅভ্যুত্থানের মূল মুখে ক্ষমতা ছাড়লে 2012 সালে উপরাষ্ট্রপতি আবদ আবদ রাব্বুহ মনসুর হাদি ক্ষমতা গ্রহণ করেন। 2012 সালে আবদ রাব্বুহ মনসুর হাদি, ওকে আমাদের হাদি ভাইয়ের নামে। কিন্তু হাদির দুর্বল শাসন অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে উত্তর ইয়েমেন শিয়া হুতি বিদ্রোহীরা 2014 সালে রাজধানী সানা দখল করে নেয়। কিন্তু তাদের যে হচ্ছে দুর্বল শাসন আর অর্থনৈতিক যে সংকট, এই সংকটের সুযোগটা নেয় কে? উত্তর ইয়েমেনের শিয়া হুতি, উত্তর ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীরা 2014 সালে রাজধানী সানা দখল করে। সাবেক প্রেসিডেন্ট সালেহ প্রথমে হুতিদের সাথে জোট করলেও 2017 সালে তিনি পুনরায় পক্ষ পরিবর্তনের চেষ্টা করলে হুতিদের হাতে নিহত হন। প্রথম হচ্ছে তাদের সাথে হচ্ছে কি করছে, তারা হচ্ছে প্রথমে হুতিদের সাথে জোট করে, প্রথম দেশে জোট করে আবার 2017 সালে তিনি পুনরায় পক্ষ পরিবর্তন যখন চেষ্টা করে তখনই হুতিরা তাকে নিহত করে ফেলে, যার মধ্যে ইয়েমেনে দীর্ঘ সালেহ যুগের অবসান ঘটে। ওকে, এই সালে হচ্ছে তেইশ বছর শাসন করে হচ্ছে ওই যখন ক্ষমতাটা আবদ রাব্বুহ মনসুর হাদির হাতে এই ক্ষমতাটা পৌঁছায়, ওই সময় কি হয়, ওই সময় হচ্ছে হাদির যে দুর্বল শাসন এবং অর্থনৈতিক সংকটের এই সুযোগটা নেয় এই হুতি বিদ্রোহীরা, শিয়া হুতি বিদ্রোহীরা। এই হুতি বিদ্রোহীরা 2014 সালে রাজধানী সানা দখল করে। ওই সময় হচ্ছে এই যে সালে সে তার হাত থেকে যে ক্ষমতাটা ছড়ে গেল গণঅভ্যুত্থানের মুখে, তিনি হুতিদের সাথে জোট করে আবার 2017 সালে এই তারা যে এই রাস্তা পরিবর্তনের চেষ্টা করছে, হুতিদের থেকে সরে যেয়ে মানে নতুন রাজনৈতিক পরিকল্পনা করার চেষ্টা করছে, এমন তেমনি তো হুতিরা তাকে একদম খতম করে দিয়েছে। ওকে, প্রধান সামরিক অভিযান সমূহ বা আন্তর্জাতিক হস্তক্ষেপ। ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত দ্রুত একটি আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধের রূপ নেয়, যুগের রূপ নেয়, যার ফলে বেশ কিছু বড় সামরিক অভিযান পরিচালিত হয়। অপারেশন ডিসেসিভ স্টর্ম 2015 হুতিদের দমন করে প্রেসিডেন্ট হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে সৌদি আরবের নেতৃত্বে 10টি সুন্নি মুসলিম দেশের জোট এই বিমান হামলা শুরু করে। 10টি সুন্নি মুসলিম দেশের জোট এই বিমান হামলা শুরু করে। এতে যুক্তরাজ্য লজিস্টিক সহায়তা দেয়। অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান 2023-24। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুথিরা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজে হামলা শুরু করলে 2023-24 সালে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুথিরা কি করছে, লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজে যখন হামলা শুরু করে, মার্কিন নেতৃত্বে এই বহুজাতিক টাস্ক ফোর্স গঠিত হয় 14টি দেশের অংশগ্রহণে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল লোহিত সাগর নৌপথ নিরাপদ রাখা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র বাহরাইন এতে যোগ দিয়েছিল। দেশগুলোর মধ্যে একমাত্র বাহরাইন এতে যোগ দিয়েছিল। এর নাম ছিল অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। অপারেশন পসেইডন আর্চার 2024-25। হুতিদের ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চপ্যাড লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরাসরি হামলা চালায়। হুতিদের ক্ষেপণাস্ত্র আর হচ্ছে ড্রোন লঞ্চপ্যাড, এটা হচ্ছে অপারেশন আর্চার। ওকে, সো গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি ও উদ্যোগসমূহ। সংঘাত নিরসনে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি ও উদ্যোগসমূহ কি করছে এখানে? সো রিয়াদ চুক্তি। সৌদি আরবের মধ্যস্থতায় ইয়েমেন সরকার এবং দক্ষিণ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিরসন এবং একটি ঐক্যবদ্ধ মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে এই চুক্তি হয়। রিয়াদ চুক্তিটা কেন হয়? রিয়াদ চুক্তিটা হয় সৌদি আরবের মধ্যস্থতায় ইয়েমেন সরকার এবং দক্ষিণ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইয়েমেন সরকার এবং হচ্ছে কি দক্ষিণ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিরসন এবং একটি ঐক্যবদ্ধ মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে এই চুক্তিটা হয়। স্টকহোম চুক্তি 2018। হুদাইদাহ বন্দরে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। কি চুক্তি? স্টকহোম চুক্তি। কেন হয়েছিল? স্টকহোম চুক্তিটা হয়েছিল এই হুদাইদা বন্দরে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য। ওকে, ওমান শান্তি আলোচনা।
ওমানের মধ্যস্থতায় 2025 সালের মে মাসে হুথি ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক অস্ত্রবিরতির চুক্তি কার্যকর হয়। হুথি ও যুক্তরাষ্ট্রের মধ্যে কি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয় 2025 সালে ওমানের মধ্যস্থতায়। কার মধ্যস্থতায়? ওমানের মধ্যস্থতায়। এর জন্য এটার নাম হচ্ছে ওমান শান্তি আলোচনা চুক্তি। এটা মে মাসে হচ্ছে কার্যকর হয়। বর্তমান পরিস্থিতি ও দক্ষিণ ইয়েমেনের ভবিষ্যৎ 2026। বর্তমান 2026 সালের শুরুতে ইয়েমেন পরিস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমানে 2025 সালের শুরুতে ইয়েমেন পরিস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি, এটা এটা কারা? এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী। সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত, আরব আমিরাতের সমর্থিত, ওকে, সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসি প্রধান ইদ্রাস আল জুবাইদি। এর প্রধানকে ইদ্রাস আল জুবাইদি, এসটিসির প্রধান ইদ্রাস আল জুবাইদি উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে ফেডারেল টেস্ট অফ সাউথ আরাবিয়া, উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে, উত্তর ইয়েমেন থেকে হচ্ছে তারা আলাদা হয়ে ফেডারেল টেস্ট অফ সাউথ আরাবিয়া, উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে ফেডারেল টেস্ট অফ সাউথ আরাবিয়া গঠনের রোডম্যাপ ঘোষণা করেছেন। উত্তর ইয়েমেন থেকে কি করছে? আলাদা হয়ে ফেডারেল টেস্ট অফ সাউথ আরাবিয়া গঠনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ফেডারেল টেস্ট অফ সাউথ আরাবিয়া গঠন রোডম্যাপ ঘোষণা করেছে। বর্তমানে তারা 2 বছরে একটি অন্তর্বর্তীকালীন সময় পার করছে, যার শেষে স্বাধীনতার প্রশ্নে গণভোট হওয়ার কথা রয়েছে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত করতেছে। সমর্থিত করা মানে কি? অর্থায়ন করা, অস্ত্র সরবরাহ ইত্যাদি দিয়ে সাহায্য করা, প্রশিক্ষণ দেওয়া। এর প্রধান হচ্ছে ইদ্রাস আল জুবাইদি। ইদ্রাস আল জুবাইদি উত্তর ইয়েমেন থেকে তারা হচ্ছে আলাদা হয়ে ফেডারেল টেস্ট অফ সাউথ আরাবিয়া গঠনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বর্তমানে তারা 2 বছর একটি অন্তর্বর্তীকালীন সময় পার করছে, যার শেষে স্বাধীনতার প্রশ্নে গণভোট হওয়ার কথা রয়েছে। মানবিক অবস্থা। দীর্ঘ 1 দশকের যুদ্ধে ইয়েমেনে শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানবিক অবস্থা কি? দীর্ঘ 1 দশকের যুদ্ধে ইয়েমেনে শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দীর্ঘ 1 দশকে বর্তমান দেশটির 80% মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন, 80% মানুষের জন্য। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি অবরোধ শিথিল হওয়ার পুনর্গঠন কাজের ধীরগতিতে সূচনা হয়েছে। ওকে, তার মানে আমাদের ইয়েমেন সংকট সম্পর্কে আমরা একটা বিস্তারিত মোটামুটি ধারণা পেলাম, যেটা দিয়ে মোটামুটি অনেক কিছুই লেখা সম্ভব। যেমন হচ্ছে এটা পটভূমি, কীভাবে কী হয়েছে, এরপরে হচ্ছে প্রধান সামরিক যে অভিযানসমূহ, আন্তর্জাতিক যে হস্তক্ষেপ, সেই বিষয়গুলো আমরা জানলাম কীভাবে কী ঘটলো। যেহেতু প্রিলিমিনারির জন্য পড়তেছি, এটা একসাথে রিটেনের যাতে কাজে লাগে সেই বিষয়ে এইভাবেই সিরিয়াল করে দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোই হচ্ছে এখানে উল্লেখ করা রয়েছে। আর 20 মার্কের প্রশ্নে যে সময় পাবো, এখানে যতটুকু পড়লাম এইটুকু লেখাই হচ্ছে আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। তো বেশি বাড়তি মানে লিখতে গেলে পরে কিনা আবার অন্য কিছু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। যাই হোক, আমরা এরপরে জানবো গাজা সংকট। গাজা উপত্যকার বর্তমান সংকট 21 শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক ও রাজনৈতিক বিপর্যয়। ওকে, সংকটটি 21 শতাব্দীর অন্যতম। নিচে আপনার অন্যতম যে অপারেশন আল আকসা ফ্ল্যাট থেকে যে 26 সালের বর্তমান সময় পর্যন্ত একটি বিস্তারিত বিবরণ দেওয়া হলো। অপারেশন আল আকসা ফ্লাড 26 সালের বর্তমান সময় পর্যন্ত একটি বিস্তারিত বিবরণ। গাজা সংকট অপারেশন আল আকসা ফ্লাড থেকে বর্তমান যুদ্ধের সূত্রপাত। অপারেশন আল আকসা ফ্লাড। গাজা সংকট অপারেশন আল আকসা ফ্লাড থেকে বর্তমান গাজা সংকট অপারেশন আল আকসা ফ্লাড থেকে বর্তমান যুদ্ধের সূত্রপাত। অপারেশন আল আকসা ফ্লাড জিনিসটা কি আগে এটা আমরা জানি। যুদ্ধের সূত্রপাত পটভূমি। গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় 7 অক্টোবর 2023-এ। হামাসের বিশেষ অভিযান শাখা নুখবা ফোর্স, হামাসের বিশেষ অভিজাত শাখা নুখবা ফোর্স, যার অর্থ অভিজাত। ওকে, নুখবা ফোর্স যার অর্থ হচ্ছে অভিজাত, ইসরায়েলে নজিরবিহীন আকস্মিক হামলা চালায়, যার নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। এর প্রতিক্রিয়া হচ্ছে 8 অক্টোবর ইসরায়েল অপারেশন আয়রন সোর্স শুরু করে গাজায় সর্বাত্মক স্থল ও বিমান অভিযান পরিচালনা করে। পরবর্তীতে 10 ডিসেম্বর 2023 থেকে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে স্থল অভিযানের প্রস্তুতি আক্রমণ শুরু করে। গাজার পরবর্তী 10 ডিসেম্বর কি করছে? 10 ডিসেম্বর থেকে ইসরায়েল হচ্ছে গাজায় দক্ষিণাঞ্চলের শহর রাফাতে স্থল অভিযানের প্রস্তুতি আক্রমণ শুরু করে। 10 ডিসেম্বর 2023 থেকে ইসরায়েল গাজা দক্ষিণাঞ্চলের শহর রাফাতে স্থল অভিযানের প্রস্তুতি ও আক্রমণ শুরু করে। মানবিক বিপর্যয় ও গণহত্যার স্বীকৃতি।
দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজা উপত্যকা এখন এক ধ্বংসস্তূপ। প্রাণহানি 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিহতের সংখ্যা ছিল 71,000। সিংহভাগই নারী ও শিশু। সিংহভাগই হচ্ছে কি নারী ও শিশু। গণহত্যা। জাতিসংঘের আন্তর্জাতিক স্বাধীন কমিশনের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে যে আন্তর্জাতিক আইনে সংগঠিত 5টি গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্যে 4টি গাজায় সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক আইনে সংগঠিত 5টি গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্যেই 4টি গাজায় সংঘটিত হয়েছে, বাট বিশ্ব মোড়লদের কোনো ভূমিকা এখানে নেই। বাস্তবচ্যুতি। বাস্তবচ্যুতি বিষয়টা কি? গাজার 23 লক্ষ মানুষের প্রায় সবাই অন্তত গাজার মানুষই হচ্ছে 23 লক্ষ মানুষের প্রায় সবাই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন এবং বর্তমানে রাফা ও আল মাওয়াসির অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা। ট্রাম্পের হচ্ছে 20 দফা যে শান্তি পরিকল্পনা, সেটা কি আমরা জানি। 2024 সালের শেষ দিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর শান্তি আলোচনা নতুন মোড় নেয়। 2024 সালে শেষ দিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হচ্ছে কি শান্তি আলোচনা নতুন মোড় নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে 29 সেপ্টেম্বর 2025 তারিখে একটি 20 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। শারম আল শেখ শান্তি সম্মেলন 13 অক্টোবর 2025 মিশর অনুষ্ঠিত হয়। এই শারম আল শেখ শান্তি সম্মেলন এই সম্মেলনটি 30টি দেশ, 4টি আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। ট্রাম্পের এই ঘোষণাপত্রটির নাম ছিল ট্রাম্প ডিক্লারেশন ফর ইন্ডিউরিং পিচ অ্যান্ড প্রসপারিটি। এতে ট্রাম্প, আল সিসি মিশর, শেখ তামিম কাতার এবং এরদোয়ান তুরস্ক স্বাক্ষর করেন। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি 10 অক্টোবর 2025 থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির অংশ হিসেবে যুদ্ধবিরতি জিম্মি চুক্তি 10 অক্টোবর 2025 থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির অংশ হিসেবে হামাস 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দেয় এবং ইসরায়েল 1950 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়। সেনা প্রত্যাহার। প্রথম ধাপে ইসরায়েলে নিয়ন্ত্রণ থাকবে 53%। সেনা প্রত্যাহার। প্রথম ধাপে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে 53%, দ্বিতীয় ধাপে থাকবে 40% এবং শেষ ধাপে থাকবে 15% এলাকা। প্রথম ধাপে ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকবে 53, দ্বিতীয় ধাপে 40 এবং শেষ ধাপে থাকবে 15% এলাকা। এই হচ্ছে সেনা প্রত্যাহারের যে একটা নকশা ছিল তাদের এই শান্তি চুক্তি। যাই হোক, পরবর্তী টপিকে আমরা যাই। এরপর হচ্ছে প্রশাসনিক কাঠামোর হচ্ছে বিওপি এবং আইএসএফ। গাজার ভবিষ্যৎ পরিচালনার জন্য 17 নভেম্বর 2025 তারিখে পরিষদ 2803 নং প্রস্তাব অনুমোদন করে। বোর্ড অফ পিচ বিওপি গাজা 2 বছরের জন্য এই অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ বোর্ড অফ পিচ বিওপির। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে এই বহুজাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এর কাজ হবে গাজাকে অস্ত্রমুক্ত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক সুরক্ষা দেওয়া। 16 ডিসেম্বর 2025 কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সেন্ট কমের নেতৃত্বে 25টি দেশের প্রতিনিধি এই বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা শুরু করেন। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে এই বহুজাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এই কাজ হবে গাজাকে অস্ত্রমুক্ত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক সুরক্ষা দেওয়া। 16 ডিসেম্বর এই বিষয়টা কি আসলেই কোনো কাজ করবে, না গাজাকে একদম অস্ত্রমুক্ত করে এরপর ইসরায়েলের হচ্ছে পুরো অঞ্চলটা ইসরায়েল যাতে ভোগ করতে পারে সেই ব্যবস্থা করা? অস্ত্রমুক্ত করলে তো দুই দেশেরই অস্ত্রমুক্ত করা উচিত। যাই হোক, এরপরে হচ্ছে 16 ডিসেম্বর 2025 কাতারের দোহা যুক্তরাষ্ট্রের সেন্ট কমের নেতৃত্বে 25টি দেশের প্রতিনিধি এই বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা শুরু করে। এরপরে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও বর্তমান অবস্থা 2026। 12 সেপ্টেম্বর 2025 ফ্রান্স ও সৌদি আরবের উত্থাপিত নিউ ইয়র্ক ঘোষণা। বর্তমান চুক্তি আলোচনা পরিস্থিতি ফেব্রুয়ারি 2026। বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব 142টি দেশ সমর্থন জানায়। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব 142টি দেশ সমর্থন জানায়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2026 রাফা ক্রসিং সীমিতভাবে সাধারণ মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে। চ্যালেঞ্জ: যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৃত্রিম দুর্ভিক্ষ এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট এখনও গাজাবাসীর প্রধান সমস্যা। কৃত্রিম দুর্ভিক্ষ আর বিশুদ্ধ পানির তীব্র সংকট, এটা হচ্ছে প্রধান সমস্যা। বর্তমানে গাজার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য একটি ফিলিস্তিন টেকনোক্র্যাট কমিটি গঠনের আলোচনা চলছে।
ওকে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত। ইরানে ইসরায়েলি হামলা 2025 সালে 13ই জুন। 2025 সালে 13ই জুন হচ্ছে ভোরে ইসরায়েলে অপারেশন রাইজিং লায়ন শুরু করে। এর প্রধান কারণগুলো ছিল পরমাণু ব্রেকআউট রোধ। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA রিপোর্ট করেছিল যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে যা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। ইসরায়েলের বিগিন ডক্ট্রিন অনুযায়ী তারা কোনো আঞ্চলিক শত্রুকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না। বিগিন ডক্ট্রিন অনুযায়ী তারা কোনো আঞ্চলিক শত্রুকে পরমাণু অর্জন করতে দেবে না। এটা হচ্ছে এর জন্য তারা হচ্ছে এই ইরানে তারা হামলাটা চালায়। ওকে। অস্তিত্ব রক্ষার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো ইরান ও তার প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ হামাস ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করেছিল। সুযোগের সদ্ব্যবহার। 2024 সালে গাজা ও লেবানন যুদ্ধে ইরান প্রক্সি শক্তিগুলো দুর্বল হয়ে পড়ায় ইসরায়েল মনে করেছিল এটাই সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত হানার উপযুক্ত সময়। ওকে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা 21 জুন 2025 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে। এই অভিযানে মূলত ইরানের 3টি প্রধান পরমাণু স্থাপনাকে লক্ষ্য করা হয়। ফেরদো, নাতাঞ্জ আর ইস্পাহান। এটি মাটির গভীরে অবস্থিত একটি সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। মাটির গভীরে সুরক্ষিত। মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমানগুলো এখানে শক্তিশালী বাংকার বাস্টার বোমা হামলা চালায়। নাতাঞ্জ, এটি ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র। আর এটা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটা বৃহত্তম পরমাণু কেন্দ্র। এখানে সেন্ট্রিফিউজ তৈরির কারখানা ও সমৃদ্ধকরণ স্থাপনা হামলা চালানো হয়। ইস্পাহান, এখানকার নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার এবং ইউরেনিয়াম কনভার্সন প্লান্টে টমাহক মিসাইল দিয়ে আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের যে প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের হামলা ঠিক পরেই 23 জুন 2025 তারিখে ইরান পাল্টা জবাব দেয়। 2 দিন পরই ইরান কাতারে অবস্থিত বৃহত্তম মার্কিন ঘাঁটি আল আল উদেইদ ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে। 6 ফেব্রুয়ারি 2026 ও ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা হয়েছে। তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে ইরানকে পরবর্তী 3 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হবে। ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম 60% তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের 60% তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। হিজবুল্লাহ বা হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ও রেঞ্জ সীমিত করতে হবে। ইরান পরমাণু বিষয়ে আলোচনার পথ খোলা রাখলে তাদের মিসাইল প্রোগ্রাম আঞ্চলিক প্রভাব নিয়ে দর কষাকষি করতে আগ্রহী নয়। ওকে। সুদান সংকট। সুদানের বর্তমান গৃহযুদ্ধ কেবল একটি সামরিক সুদান সংকট। সুদানের বর্তমান যে গৃহযুদ্ধ তা কেবল একটি সামরিক সংঘাত নয়। ওকে। বরং এটি দেশের বহু রাজনৈতিক অস্তিত্ব এবং অর্থনৈতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণের লড়াই। 2023 সালের 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধে 2026 সালের ফেব্রুয়ারিতে এসে 1000 দিন অতিক্রম করেছে। 2023 শুরু হয়েছে, 26 এসে 1000 দিন অলরেডি পূরণ হয়ে গিয়েছে, যা সুদানকে খণ্ডবিখণ্ড হওয়ার দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। বিবাদমান পক্ষ ও মূল দ্বন্দ্বের কারণ। সুদান সংকটের মূল কেন্দ্রে রয়েছে দুটি সশস্ত্র বাহিনী। একটা হচ্ছে SF আর একটা হচ্ছে RSF। দেশটির নিয়মিত সামরিক বাহিনী হচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন জেনারেল ফাত্তাহ আল বুরহান, সৌদিপন্থী হিসেবে পরিচিত ফাত্তাহ আল বুরহান। আর RSF 2013 সালে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির জানজাবিদ মিলিশিয়া সদস্য নিয়ে এই আধা সামরিক বাহিনী গঠন করেছিল। এর প্রধান মোহাম্মদ হামদাদ দাগালো। তিনি হেমেতি নামে পরিচিত UAE পন্থী হিসেবে পরিচিত, অর্থাৎ আমেরিকাপন্থী RSF। ওকে। দ্বন্দ্বের নেপথ্যে প্রধান কারণসমূহ। দারফুর অঞ্চলে নিয়ন্ত্রণ। সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুরের পূর্ণ কর্তৃত্ব নিয়ে দুই বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ। খনিজ সম্পদ। সুদানের সমৃদ্ধ স্বর্ণের খনি নিয়ন্ত্রণ।
এই দুই যুদ্ধের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। ক্ষমতার ভারসাম্য। আরএসএফ সেনাবাহিনীতে একীভূত হওয়ার পরিবর্তে পূর্ণ সামরিক অধিকার ও স্বতন্ত্র ক্ষমতা দাবি করা এই সংখ্যা চূড়ান্ত রূপ নেয়। আরএসএফ সেনাবাহিনীতে একীভূত হওয়ার পরিবর্তে পূর্ণ সামরিক অধিকার, সেনাবাহিনীতে একীভূত না হয়ে পূর্ণ সামরিক অধিকার ও স্বতন্ত্র ক্ষমতা দাবি করায় এই সংখ্যা চূড়ান্ত রূপ নেয়। কৌশলগত অঞ্চল ও তেলের রাজনীতি। সুদানের ভূ রাজনীতিতে কৃষি ও খনিজ তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেরদোফান অঞ্চল এটি সুদানের একটি বিস্তৃত কৃষিভিত্তিক অঞ্চল যা 3টি রাজ্যে বিভক্ত। যুদ্ধের কারণে এই অঞ্চলের উৎপাদন ব্যবস্থা এখন বিপর্যস্ত। হেগলিগ তেলক্ষেত্র সুদানের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এই তেলক্ষেত্রটি। হেগলিগ হেলগিক তেলক্ষেত্র আর কোরদোফান কৃষি অঞ্চল। ওকে, আবীয় অঞ্চল। দক্ষিণ সুদানের বৃহত্তম তেল সমৃদ্ধ আবীয় অঞ্চল 2011 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউনিএসএফ কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিক সামরিক পরিস্থিতি। সামরিক মানচিত্রে আরএসএফ আধিপত্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দারফুন পতন। 26 অক্টোবর 2025 আরএসএফ দারফুনের সেনাবাহিনীর শেষ শক্তিশালী ঘাঁটি আলফাসের দখল করে নেয় দারফুনের। ওকে, এর ফলে পুরো দারফুন অঞ্চল কার্যত সেনাবাহিনীর হাতছাড়া হয়ে যায়। শান্তিরক্ষীদের ওপর হামলা। 13 ডিসেম্বর 2025 তারিখে আরএসএফ আবি অঞ্চলে বোমা হামলা চালায়। এই মর্মান্তিক ঘটনায় 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তোলে। বর্তমান মানবিক ও প্রশাসনিক অবস্থা। সুদান এখন বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত ও ক্ষুধা সংকটের কেন্দ্রবিন্দু হচ্ছে এই আমাদের বর্তমান সুদান। ওকে, সো প্রায় 1,36,00,000 মানুষ ঘরবাড়ি ছেড়েছে। উত্তর দারফুন ও দক্ষিণ কোরদাফানের শহরগুলোতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষর ঘোষণা করা হয়েছে। 1,36,00,000 মানুষ। বিভক্ত শাসন। সেনাবাহিনী এসএ বর্তমানে দেশটির উত্তর পূর্বাঞ্চল এবং কৌশলগত পোর্ট সুদান থেকে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে আরএসএফ রাজধানী খার্তুমের অধিকাংশ এখন পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। ওকে, ভেনেজুয়েলার সংকট। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষা এবং বিরল খনিজ সম্পদের ওপর আধিপত্য বিস্তারের এক বৃহত্তর লড়াই। সংঘাতের ঐতিহাসিক পটভূমি। ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার মূল শিকড় 2018 সালের বিতর্কিত নির্বাচন। ওকে, নির্বাচনী কারচুপি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কারচুপির অভিযোগ তুলে বিরোধী দলগুলো তাকে প্রত্যাখ্যান করে। দ্বৈত শাসন। 2019 সালে জাতীয় পরিষদের স্পিকার জুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করলে সংকটের গভীরতা আরও তীব্র হয়। 2019 সালে জাতীয় পরিষদের স্পিকার জুয়ান গুইদো দাবি করলে সংকটের গভীরতা আরও তীব্র হয়। মানবিক বিপর্যয়। 2024 সালের নির্বাচনেও একই ধরনের কারচুপির অভিযোগ দেশটির মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক ধস, মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছায়। 2024 সালের নির্বাচনেও একই ধরনের কারচুপি। সামরিক অভিযান ও মাদুরোকের বন্দীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে 2025 সালের শেষ ভাগে ভেনেজুয়েলার নাটকীয় পরিবর্তন শুরু হয়। অপারেশন সাউদার্ন স্পিয়ার 1 সেপ্টেম্বর 2025। অপারেশন সাউদার্ন স্পিয়ার মাদক বিরোধী অভিযানের নাম দিয়েছিল নামে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অপারেশন অ্যাবসোলিউট রিজলভ 3রা জানুয়ারি 2026। মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ও নাইট স্টকার ভেনেজুয়েলার সরাসরি কমান্ডো হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে অপহরণ করে। ওকে, এরপরে কি হয়েছে বর্তমান অবস্থা। মাদুরো বর্তমান নিউ ইয়র্কের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন। তার বিচার প্রক্রিয়া চলমান। মার্কিন হস্তক্ষেপের কারণ ও কৌশলগত গুরুত্ব। যুক্তরাষ্ট্রের মতো এই অভিযান মাদক ও গণতন্ত্র উদ্ধারের জন্য। যুক্তরাষ্ট্র বলতেছে এটা মাদক ও গণতন্ত্র উদ্ধারের জন্য। বিশ্লেষকরা এর পিছনে গভীর অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ দেখছেন। জ্বালানি খনিজ সম্পদের নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ দেশ।
জ্বালানি তেল। ভেনেজুয়েলার বিশ্বের বৃহত্তম তেলের মজুদের অধিকারী। তেলের মজুদের অধিকারী। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য ছিল মার্কিন তেল কোম্পানিগুলোর আধিপত্য পুনরায় ফিরিয়ে আনা। তিনি প্রকাশ্যে বলেন, আমরা আমাদের সবচেয়ে বড় মার্কিন তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাতে যাচ্ছি। বিরল খনিজ সম্পদ। দক্ষিণ ভেনেজুয়েলার গুয়ানা শিল্ড অঞ্চলে সোনা, হীরা, লৌহ আকরিক, বক্সাইট, কোলটান, নিকেল এবং টাইটেনিয়ামের মতো বিশাল মজুদ রয়েছে দক্ষিণ ভেনেজুয়েলার গুয়ানা শিল্ড অঞ্চলে। ওকে, অরিনোকো মাইনিং আর্ক। এই অঞ্চলে 8,000 টনের বেশি সোনা এবং 10 লক্ষ ক্যারেট পর্যন্ত হীরা রয়েছে। 10 লক্ষ ক্যারেট পর্যন্ত হীরা এবং 8,000 টনের বেশি সোনা রয়েছে এই অরিনোকো মাইনিং আর্কে। বোঝাই যাচ্ছে ভেনেজুয়েলা প্রাকৃতিক সম্পদে কতটা পরিপূর্ণ একটি দেশ, যা বর্তমানে মার্কিন চীন প্রতিযোগিতার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প করলারি ও ডন্ড্রো ডক্ট্রিন। প্রেসিডেন্ট ট্রাম্প 1823 সালের মনরো নীতিকে পুনরুজ্জীবিত করে নতুন দুটি আগ্রাসী নীতি প্রবর্তন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কী করেছেন? 1823 সালের মনরো নীতিকে পুনরুজ্জীবিত করে দুটি আগ্রাসী নীতি প্রবর্তন করেছেন। ট্রাম্প করোলারি। 2025 সালের ডিসেম্বরে ঘোষিত এই নীতি অনুযায়ী পশ্চিম গোলার্ধের রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকবে। এতে খনিজ সম্পদ রক্ষা ও মাদক দমনে যে কোনো দেশে সরাসরি সামরিক হামলা অধিকার দাবি করা হয়। ট্রাম্প কলোরারি। এই প্রেসিডেন্ট ট্রাম্প 1823 সালের মনরো নীতিকে পুনরুজ্জীবিত করে। 1823 সালের মনরো নীতিকে পুনরুজ্জীবিত করে ট্রাম্প কলোরারি। 2025 সালের ডিসেম্বরে ঘোষিত এই নীতি অনুযায়ী সে হচ্ছে তার পশ্চিম গোলার্ধে যে কোনো কিছু হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকবে। এতে খনিজ সম্পদ রক্ষা ও মানব দমনে যে কোনো দেশ সরাসরি সামরিক হামলা অধিকার দাবি করা হয়েছে। কিন্তু মূল কাহিনী যেটা, সেটা হচ্ছে সে পশ্চিম গোলার্ধে যত অর্থ সম্পদ আছে, পশ্চিম গোলার্ধের সব অর্থ সম্পদ একা যুক্তরাষ্ট্রই ভোগ করবে এখানে হচ্ছে, এবং সে তার নিয়ন্ত্রণ নিতে যা ইচ্ছা তাই করবে, অন্য কেউ এখানে কিছু করতে পারবে না। এর জন্য কখনো কখনো কোনো রাষ্ট্র যদি অধিক শক্তিশালী হয়ে যায়, এটা অন্যান্য রাষ্ট্রের জন্য আসলেই হচ্ছে অন্যরকম বিষয়। যাই হোক, ডন্ড্রো ডক্ট্রিন এটি মনোনীতির একটি চরম সংস্কার, যা খনিজ সম্পদ আহরণের জন্য মার্কিন সামরিক শক্তি ব্যবহারের আইনি ও কৌশলগত বৈধতা দেয়। চীন মার্কিন কৌশলগত প্রতিযোগিতা, ঋণের ফাঁদ। চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় ভেনেজুয়েলার প্রায় $60 বিলিয়ন বিনিয়োগ করেছে। চীন মার্কিন কৌশলগত প্রতিযোগিতা। চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় ভেনেজুয়েলায় প্রায় $60 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন, $60 বিলিয়ন বিনিয়োগ করেছে। বিনিময়ে স্বর্ণ, কোলটান ও লৌহ খনিতে অংশীদারিত্ব অর্জন করেছে। তেল রপ্তানি। ভেনেজুয়েলা দৈনিক উত্তোলিত 9 লক্ষ ব্যারেল তেলের মধ্যে 8 লক্ষ ব্যারেলেই চীনে রপ্তানি হতো। ও তাই ঘা এখান থেকেও লেগেছে যে শত্রুপক্ষ তার তার পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র থেকে মানে তাদের প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটা চেয়ে চেয়ে খেলে দেখছে, এটা তো সে মানতেই পারে না। ওকে, যুক্তরাষ্ট্র এই তেল ঋণ সমীকরণ ছিন্ন করে চীনের ওপর বিরল খনিজ সম্পদের বৈশ্বিক নির্ভরতা কমাতে চায়। অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক আধিপত্য, নিয়ন্ত্রণ পুনরুদ্ধার। হুগো চাভেজ 1999 সালে তেলের খনিগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসায় যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে আক্রোশ পোষণ করছিল। অর্থনৈতিক আধিপত্য নিয়ন্ত্রণ। হুগো চাভেজ কী করছে? 1999 সালে তেলের খনিগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসার যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে আক্রোশ পোষণ করেছিল। বর্তমান অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র পুনরায় সেই খনিগুলোর ওপর মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর কর্তৃত্ব নিশ্চিত করতে চায়। আঞ্চলিক নিরাপত্তা। যুক্তরাষ্ট্র দাবি অনুযায়ী ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও অভিবাসন সংকট 80 লক্ষ শরণার্থী নিরসনে এই হস্তক্ষেপ প্রয়োজন ছিল। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রেক্ষাপট। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র রাখার যে অভিযোগ যুক্তরাষ্ট্র এনেছে, তা বিশ্লেষকদের কাছে হাস্যকর ও প্রহসনমূলক মনে হয়েছে। সেটা খালি তাদের কাছে না, সবার কাছে এটা হাস্যকর আর প্রহসনমূলক মনে হয়েছে। যেহেতু বিশ্লেষকদের কাছে মনে হয়েছে, তার মানে বিষয়টা সত্যি একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। সার্বভৌমত্ব লঙ্ঘন। মাদুরো একটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অস্ত্র বহন করার অধিকার রাখেন। এছাড়া ভেনেজুয়েলা কোকেনের প্রধান উৎস নয়, বরং একটি ট্রানজিট রুট মাত্র। জাতিসংঘ সনদ লঙ্ঘন। কোনো স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে অপহরণ করা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2.4 অনুযায়ী সরাসরি আগ্রাসনমূলক অপরাধ। পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে 1989 সালে অপহরণের 36 বছর পর ভেনেজুয়েলায় একই ঘটনা পুনরাবৃত্তি ঘটালো যুক্তরাষ্ট্র। প্রথমে করেছিল পানামায় ম্যানুয়েল নোরিয়াগাকে।
1899 সালে 36 বছর পর আবার একই ঘটনা ঘটেছে কোথায়? ভেনেজুয়েলায়। ওকে, বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ পরিকল্পনা ফেব্রুয়ারি 2026। অন্তর্বর্তীকালীন শাসন 4 জানুয়ারি 2026 থেকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কাগজে কলমে দায়িত্ব নিলেও ট্রাম্প তাকে পুরোপুরি স্বীকৃতি না দিয়ে বিরোধী নেতা জুয়ান গুইদোকে সমর্থন দিচ্ছেন। তরুণ সন্তান হিসেবে অন্তর্বর্তীকালীন বা শাসক হিসেবে 4 জানুয়ারি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কাগজে কলমে দায়িত্ব নিলেও ট্রাম্প পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে কাকে? জুয়ান গুইদোকে। ওকে, তবে রদ্রিগেজ বর্তমানে ওয়াশিংটনের সাথে ট্রানজিশন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রদ্রিগেজ কী করছেন? বর্তমানে ওয়াশিংটনের সাথে ট্রানজিশন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তেল শিল্পের নিয়ন্ত্রণ। মার্কিন কোম্পানিগুলো যেমন শেভরন এখন ভেনেজুয়েলার খনিগুলো সংস্কার ও পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু করছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ 2026 সালের শেষ নাগাদ একটি নির্বাচন পরিকল্পনা থাকলেও দেশটিতে বর্তমানে মাদুরোপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন সমর্থিত শক্তির মধ্যে গৃহযুদ্ধের ঝুঁকি রয়েছে। প্রায় 80 লক্ষ ভেনেজুয়েলা শরণার্থী এই রাজনৈতিক স্থিতিশীলতার দিকে তাকিয়ে আছে। 80 লক্ষ ভেনেজুয়েলা শরণার্থী এই রাজনৈতিক স্থিতিশীলতার দিকে তাকিয়ে আছে। গ্রিনল্যান্ড সংকট। ওকে, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের জন্য। 2026 সালের শুরু থেকে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে এক নজিরবিহীন কূটনৈতিক অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়। ওকে, কার মধ্যে? গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে এক নজিরবিহীন কূটনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিশ্লেষকরা একবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদ হিসেবে অভিহিত করেছেন। সংকটের সূত্রপাত বর্তমান পরিস্থিতি 2026 ক্রয়ের প্রস্তাব ও হুমকি। 7 জানুয়ারি 2026 ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফরের পর জল্পনা তীব্র হয়। 17 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ডেনমার্ক গ্রিনল্যান্ডের হস্তান্তর রাজি না হলে 1 থেকে ইউরোপীয় পণ্যের ওপর 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। 1 থেকে কী করা হবে? 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, যা জুন মাসে 25% উন্নীত হতে পারে। ডেনমার্কের অবস্থান। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের নাম কি রে ভাই? মেটে ফ্রেডরিকসেন একে একটি অযৌক্তিক আলোচনা বলে প্রত্যাখ্যান করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন। ট্রাম্পের দাবি পানামা খাল ও গ্রিনল্যান্ডের মার্কিন অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। তিনি একে 1803 সালে লুইজিয়ানা পারচেজ, 1867 সালের আলাস্কা পারচেজ এর মতো একটি ঐতিহাসিক ভূখণ্ড অধিকার হিসেবে দেখাচ্ছেন। 1803 সালে লুইজিয়ানা পারচেজ, 1867 সালে আলাস্কা পারচেজের মতো একটি ঐতিহাসিক ভূখণ্ড অধিগ্রহণ হিসেবে দেখছেন। কেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত রত্ন? যুক্তরাষ্ট্রের এই মরিয়া আচরণের পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। ভূরাজনৈতিক ও সামরিক ঢাল। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ও ইউরোপের সংযোগস্থল। এখানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস, সাবেক থুলে এয়ার বেস অবস্থিত। পিটুফিক স্পেস বেস, যা আমেরিকার উত্তরের সামরিক ঘাঁটি। এটি রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করার জন্য প্রধান রাডার স্টেশন হিসেবে কাজ করে। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে গ্রিনল্যান্ডকে প্রতিরক্ষা ঢাল মনে করে ওয়াশিংটন। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে গ্রিনল্যান্ডকে প্রতিরক্ষা ঢাল মনে করে ওয়াশিংটন। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে গ্রিনল্যান্ডকে প্রতিরক্ষা ঢাল মনে করে ওয়াশিংটন। খনিজ সম্পদের ভাণ্ডার। গ্রিনল্যান্ডে তেল ও গ্যাসের পাশাপাশি বিপুল পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে। ওকে, এই খনিজগুলো স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন, উন্নত সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। বর্তমানে এই বাজারের 90% দখলে রয়েছে চীনের ওপর নির্ভরতা কমাতে ট্রাম্প গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চান। জলবায়ু পরিবর্তন ও নতুন শিফটিং রুট। জলবায়ু পরিবর্তনের ফলে সুমেরুর বরফ গলে যাচ্ছে, যা নতুন অর্থনৈতিক দ্বার খুলে দিচ্ছে। আর্কটিক রুট 2040 সালের মধ্যে সুমেরু অঞ্চলে গ্রীষ্মকালে বরফমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এশিয়া থেকে উত্তর আমেরিকার সংক্ষিপ্ত সমুদ্র পথ উন্মুক্ত হবে, যা বাণিজ্য যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালে আর্কটিক শিপিং 37% বৃদ্ধি পেয়েছে, যা ট্রাম্পকে ব্যবসায়িক মুনাফা লোটার সুযোগ দেখাচ্ছে।
ট্রাম্পের কৌশল ও দ্বন্দ্ব ডক্ট্রিন। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোকে অপসারিত করার পর ট্রাম্প এখন গ্রিনল্যান্ডকে তার পরবর্তী লক্ষ্য বানিয়েছেন। ট্রাম্প করলারি এই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র তার খনিজ সম্পদ নিশ্চিত করতে যে কোনো সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারে। পুতিন স্টাইল কৌশল। বিশ্লেষকদের আশঙ্কা, সরাসরি যুদ্ধ না করে ট্রাম্প গ্রিনল্যান্ডের বাসিন্দাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উস্কে দিয়ে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন করতে পারেন এবং পরে যুক্তরাষ্ট্র ত্রাণকর্তা হিসেবে হাজির করতে পারেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্রভাব। ন্যাটোর সংকট। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য। ট্রাম্পের এই আগ্রাসন ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্যকে হুমকির মুখে ফেলছে। ও ইউরোপের নেতারা এক কণ্ঠে বলেছেন গ্রিনল্যান্ডের জনগণের। মানবিক দিক। গ্রিনল্যান্ড 56,000 বাসিন্দার অধিকাংশ ইনুইট সম্প্রদায়। অধিকাংশই হচ্ছে সেখানকার ইনুইট সম্প্রদায়। মতামতকে উপেক্ষা করে ভূখণ্ড কেনাবেচা এই চেষ্টা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সো যে সংকটগুলো রয়েছে, বিশ্ব যে গুরুত্বপূর্ণ সংকটগুলো রয়েছে, সেই সংকটের আদ্যপান্তগুলো আমরা জানলাম। ইনশাআল্লাহ পরবর্তী দিনে হচ্ছে আমরা বৈশ্বিক কিছু ইতিহাস সম্পর্কে আমরা জানবো এবং এখান থেকে কী কী ধরনের প্রশ্ন হয়েছে সেই বিষয়গুলো জানবো। আজকের মতো পার্ট 1 এখানেই শেষ।